তো আমাদের রিভাইস ব্যাচের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারের টপিক কি কি আছে একটু আমরা লিস্ট করে ফেলি। প্রথমে আছে কি বলো তো, ভেক্টরের চ্যাপ্টারে প্রথমে কি আছে? ভেক্টরের গুণন সবার প্রথমে কি বলো? সংজ্ঞা টঙ্গা আছে না? প্রকাশ, এইসব হাবি জাবি তো আছে কিছু, ওগুলোতে যাওয়া লাগবে না। আমরা ডিরেক্ট চলে যেতে পারি ভেক্টরের। আহ লিখে দিই, লিখতে তো আর সমস্যা নেই। সংজ্ঞা এবং প্রকাশ, আমরা ভেক্টর কিভাবে সংজ্ঞায়িত করি এবং কিভাবে প্রকাশ করি আমাদের জানা দরকার। সংজ্ঞা এবং প্রকাশ, ভেক্টরের প্রকারভেদ আছে, বিভিন্ন ক্যাটাগরির ভেক্টর আছে, সেগুলো আমরা একটু দেখব। তারপরে আমরা যাব ভেক্টরের লব্ধিতে, লব্ধি নিয়ে কথাবার্তা আছে। লব্ধির ভিতরে যখন ঢুকবো তখন আমরা দেখব ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। লব্ধির ভিতরে লিখে ফেলো, এটা লব্ধির ভিতরে এসে এটা লিখে ফেলো। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র। এগুলা কোথায় আসবে পরীক্ষায়? 1 মার্কের প্রশ্নে আসবে এগুলো, যে ত্রিভুজ সূত্র বিবৃত করো, সামান্তরিক সূত্র বিবৃত করো, সহজ বহুভুজ সূত্র বিবৃত করো। এবং 2 মার্কের প্রশ্ন এগুলো থেকে চলে আসে, যে যদি তিনটা ভেক্টর একই ক্রমে একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে প্রকাশ করা হয়, তাহলে লব্ধি শূন্য হয় প্রমাণ করো। তো প্রমাণটা কেমনে করতে হয়, এই যে এগুলো হাবিজাবি একটু জানতে হয় আর কি। লব্ধির ব্যাপারটা গেল। লব্ধির ব্যাপারটা পড়ার পরে আমরা কোনটা পড়বো বলো তো? উপাংশ নিয়ে আমরা কথাবার্তা বলবো। উপাংশ এবং লম্বাংশ, আগে লিখো লম্বাংশ, লম্বাংশ এবং উপাংশ। লম্বাংশ ও উপাংশ নিয়ে কথাবার্তা হয়ে গেলে আমরা চলে যাব পরের টপিকের নাম হচ্ছে নদী নৌকা, যেটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক। নদী ও নৌকা, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা ঢুকবো কোনটাতে? নদী নৌকা পড়ার পরে কোনটাতে ঢুকবো বলো তো? কোনটা বলো এরপরে? না, একটু পরে। তার আগে আমি এটা দেখে নিব, লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য। তারপরে আমরা যে টপিকে ঢুকবো, টপিকের নাম হচ্ছে আপেক্ষিক গতি। এটার ভিতরেই কি আছে? বৃষ্টি ছাতা আছে, তাই না? So, আপেক্ষিক গতি, এর ভিতরেই আমাদের বৃষ্টি ছাতা আছে। এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আপেক্ষিক গতির ভিতরের টপিকই হচ্ছে বৃষ্টি ছাতা। So, আমি লিখে দিই এখানে, বৃষ্টি ছাতা আপেক্ষিক গতির ভিতরের টপিক। এগুলা পড়ার পরে এরপরে আমরা কোথায় যাব? এগুলো হচ্ছে সব আহ লব্ধিওয়ালা কথাবার্তা। এরপরে আমরা চলে যাবো ভেক্টরের গুণনে, এটা আরেকটা সেগমেন্ট, ভেক্টরের গুণন আরেকটা সেগমেন্ট। তো আমরা এই পাশে একটু ছোট করে এই পাশে লিখে ফেলি, ভেক্টরের গুণন। এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট। ভেক্টরের গুণন, ভিতরে কে আছে বলো তো এটার? ডট গুণন, ক্রস গুণন, তাই না? এই যে ডট গুণন, ডট এন্ড ক্রস প্রোডাক্ট। এটার উপর বেস করে কি অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করছি না আগে, ডট গুণন ক্রস গুণন দিয়ে? এবং এগুলো অ্যাপ্লিকেশন আছে। তাও আলাদাভাবে লিখে দিচ্ছি। টপিকের নাম হচ্ছে, একটা বললাম সমতলীয় ভেক্টর নিয়ে কিছু কথাবার্তা আমাদের সামনে আসবে, যেটা মূলত ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের মিক্সচারের একটা টপিক, সমতলীয় ভেক্টর। আমরা এটাকে সুন্দর করে এখানেই লিখে দিই, এটাই এইখানেই থাকুক। কিছু লাগবে তোমাদের? ওকে, সমতলীয় ভেক্টর, ডট এবং ক্রস গুণন, ঠিক আছে। এরপরে যাব আমরা কোন টপিকে বলো তো? ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। এটার ভিতরে আমরা জানি কি কি আছে। গ্রেডিয়েন্ট আছে, ডাইভারজেন্স আছে, আর কার্ল আছে। এই হচ্ছে ওভারঅল আমাদের চ্যাপ্টার, যেখানে আমরা এই সবগুলো টপিকে টাচ করার চেষ্টা করব। যা যা কনসেপ্টের সমস্যা আছে রিকভার করার চেষ্টা করব। দেখো তো কিছু বাদ পড়ছে কিনা, কোনো টপিক মনে পড়ে কিনা যেটা লিখি নাই। দেখো তো কিছু বাদ পড়ছে কিনা।
মনে পড়লে লিখে দিব এখানে, সমস্যা নেই, পাতা থাকুক, আমরা পরের পাতা যাই। সবার তোলা হয়েছে? ওকে। প্রথম কথা যেটা তোমাদের লাগবে ভেক্টর থেকে, সেটা হচ্ছে ভেক্টরের সংজ্ঞা তো সবাই পারো, মান এবং দিক দিয়ে প্রকাশ করতে হয়, উদাহরণগুলো একটু লাগবে, কারণ কোন রাশি ভেক্টর কোন রাশি ভেক্টর না সেটা মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসে। ভেক্টরের উদাহরণ বলার সময় আমরা স্কেলারটা আলাদা করে দিই, স্কেলার আর ভেক্টর। কয়েকটা পরিচিত ভেক্টরের আমরা নাম বলি, যেগুলো আমরা পড়ছি অলরেডি। ভেক্টরের নামের মধ্যে বলতে প্রথমে কি আসবে? সরণ, বেগ, ত্বরণ। তো এই সবগুলার মূল কারণটা কি আসলে? বল। বল দিলেই তো ত্বরণ হয়, ত্বরণ দিলেই তো বেগ পরিবর্তন হয়, সেটার জন্যই তো সরণ হয়, তাই না? তো বল, বেগ, ত্বরণ এগুলো সব কানেক্ট। সরণ হওয়ার জন্য যে বল লাগবে এরকম না, লব্ধি বল শূন্য থাকলে সরণ হয়, বাট ইনিশিয়ালি কিন্তু তাকে মুভ করার জন্য বল লাগছিল। বল, সরণ, বেগ, ত্বরণ, এরা হচ্ছে বেগের উদাহরণ। আরো উদাহরণ কি আছে? সরি, ভেক্টরের উদাহরণ আরেকটা উদাহরণ কি আছে একটু বলো তো। আর কি আছে? ভরবেগ, তাই না? ভরবেগ হচ্ছে ভেক্টরের উদাহরণ। আর কি আছে ভেক্টরের উদাহরণ? প্রাবল্য একটা ভেক্টরের উদাহরণ। এখন তো আমরা এগুলো পড়ছি। প্রাবল্য বলতে কোন প্রাবল্য? তিন চ্যাপ্টারের প্রাবল্য আছে: মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য। প্রাবল্য বললে এখানে আমরা স্মল ইও বলতে পারি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য। গ্রেভিটেশনাল ফিল্ডের জন্য সেম ই লিখি আমরা, নাকি? তো এখানে আমরা এভাবে লিখলাম: ই ফর ইলেকট্রিক ফিল্ড, ই ফর গ্রেভিটেশনাল ফিল্ড। আর ম্যাগনেটিজমেরটা তো আমরা বি দিয়ে লিখছি, মনে আছে আশা করি, বি সমান হাবি যাবে, অনেক কিছু কাজ করছি আমরা। প্রাবল্য আমাদের তিন চ্যাপ্টারেই আছে, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, প্রাবল্য। এরপরে কে আছে বলতো? ভ্রামক। বলের সব ভ্রামক কিন্তু ভেক্টর না, আবার মাথায় রেখো। বলের ভ্রামক, বলের ভ্রামক, ভরের ভ্রামক, এরা হচ্ছে ভেক্টর। জড়তার ভ্রামক কি? স্কেলার। ক্লাসে কিন্তু লিখছিলাম জড়তার ভ্রামক কি? স্কেলার কোয়ান্টিটি। আরো অনেকগুলো আছে, সবগুলো বলার দরকার নাই। টর্ক তো টর্ক, টর্কটা মূলত বলের ভ্রামকই। So আমরা টর্ককে এখানে অ্যাড করে দিতে পারি, বলের ভ্রামক বা টর্ক, আলাদাভাবে লিখি এটা, টর্ক। এরকম আরো আছে যেগুলো আমরা যখন যেটা চ্যাপ্টার পড়বো এমনি মনে থাকবে, এগুলো এই পাশে লিখে ফেলি। এখানে স্কেলারের উদাহরণে কে আসবে বলতো? সরণের জায়গায় কে আসবে? দূরত্ব। বেগের জায়গায় কে আসবে? দ্রুতি। ত্বরণ তো আর আসবে না, ভর বেগেরটাতে এখানে কিছু নাই। আর কি আছে বলতো? ভর আছে, ভালো একটা স্কেলার, ভর আছে। তারপরে কি আছে বলতো? সময়, একটা স্কেলার কোয়ান্টিটি। আর কি আছে? জড়তার ভ্রামক, যেটা আমাদের সব থেকে বেশি পড়া ভ্রামকের মধ্যে একটা। জড়তার ভ্রামক কিন্তু স্কেলার কোয়ান্টিটি, স্কেল, স্কেলার, স্কেলার হবে এটা, জড়তার ভ্রামক। আর আর কি আছে বলতো এখানে? স্কেলারের মধ্যে আর কি আসবে? কাজ একটা স্কেলার রাশি, ভালো জিনিস, খুবই ভালো এক্সাম্পল, কাজ একটা স্কেলার রাশি। বিভব স্কেলার কোয়ান্টিটি, বিভব শক্তি স্কেলার কোয়ান্টিটি, আমরা এটাও মাথায় রাখবো। বিভব ও বিভব শক্তি। বিভব আমরা কয় জায়গায় পড়ছি বলতো? মহাকর্ষীয় বিভব শক্তি। আর কোথায় পড়ছি? তড়িৎ বিভব শক্তি। আর কোথায় পড়ছি? স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। এই বিভব শক্তি কিন্তু সঞ্চিত শক্তিটাকেই বলা হয়। সো এটা তুমি স্প্রিং এর ক্ষেত্রেও বলতে পারো, ক্যাপাসিটরের ক্ষেত্রেও বলতে পারো, তুমি মহাকর্ষের ক্ষেত্রেও বলতে পারো, ম্যাগনেটিজমের ক্ষেত্রেও বলতে পারো। এনি কনজারভেটিভ ফোর্স এর ক্ষেত্রে তুমি বিভব বিভব শক্তির ব্যাপারটা পাবা। বুঝছো কিনা? এইগুলো আমাদের স্কেলারের উদাহরণ। আরো নিউমেরাস উদাহরণ আছে, যার মধ্যে দুইটা এক্সেপশনাল স্কেলার আছে, যাদেরকে ভেক্টর বলা যায় না, স্কেলারও বলা যায় না, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসটাই ভেক্টর আর স্কেলারের মধ্যে সীমাবদ্ধ, আমরা এদেরকে স্কেলারের পার্টে নিয়ে আসবো। তারা কারা? তারা হচ্ছে চাপ। চাপ কিন্তু অফিসিয়ালি কোনো ভেক্টর না, ওটা কিন্তু স্কেলার। যদিও এটা স্কেলারও না, এটা ডিফারেন্ট টাইপের একটা হিসাব, তো আমরা এটাকে স্কেলারের ঘরে রাখবো। চাপ। আরেকটা আছে কি? তড়িৎ প্রবাহ। এটাও ওয়ান কাইন্ড অফ স্কেলার হিসেবে আমরা দাগাবো পরীক্ষায় আসলে, কিন্তু এটা ভেক্টর না। দেখো চাপের কিন্তু মনে হয় যে বল বাই ক্ষেত্রফল, তাহলে তো ডিরেকশন আছে, কিন্তু এটা সংজ্ঞা অনুযায়ী আমাদের স্কেলারের মধ্যেই পড়ে, এটা ভেক্টর হবে না। বুঝতে পারছো? ক্লিয়ার সবার এটুকু কথাবার্তা? ক্লিয়ার? আচ্ছা, গেল সংজ্ঞা। এবং এখন বলো প্রকাশ আমরা কিভাবে করি ভেক্টরকে? ভেক্টরকে প্রকাশ করি কিভাবে? এগুলো বলার দরকার নাই। আমরা ভেক্টরকে এই যে এভাবে প্রকাশ করি, এভাবে প্রকাশ করি, এভাবে প্রকাশ করি, এভাবে প্রকাশ করি।
আর এটা তো হচ্ছে টেক্সটে লেখার জন্য। আরেকটা কিভাবে লিখি আমরা, একটু বোল্ড করে লিখে দিই। যদি তুমি দেখো সবগুলা লেটারের মধ্যে একটু বোল্ড করা আছে, একটা বুঝে নেবে এটা হচ্ছে ভেক্টর বোঝাচ্ছে। এটা জাস্ট খালি, এটা জাস্ট ওই কষ্ট বাঁচানোর জন্য এই মেথডটা ফলো করতে পারি আমরা, যে গাঢ় করে দিলে এটা ভেক্টর বোঝায়। আর প্রকাশ করা হয় কেমনে, তীর চিহ্ন দিয়ে, যেটার তীরের দৈর্ঘ্যটা তার মানের একটা হিসাব বোঝায়, আর ডিরেকশনটা তার দিক বোঝায়। বোঝা গেছে কিনা? মানে এটা কার সাথে দিক দিব, আমরা একটা কমন রেফারেন্স লাইন নিব আমরা, যেটাকে আমরা নর্মালি বলে থাকি এক্স অক্ষ। এক্স অক্ষের সাথে তার যে কোণ, এটাকে আমরা তার ডিরেকশন হিসেবে চালাবো। এটা হচ্ছে তার কোণ, এই হচ্ছে তার মান, এই হচ্ছে তার দিক। আশা করি বোঝা গেছে। তো ভেক্টরের সংজ্ঞা এবং প্রকারভেদ, সংজ্ঞা এবং প্রকাশ আমাদের ডান। প্রকারভেদে আসো এখন। প্রকারভেদে যাই। প্রকারভেদের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কম্পারেটিভ কম্পারিজন টাইপের প্রকারভেদ, একটা হচ্ছে ডিরেক্ট বিশেষ টাইপের ভেক্টর। ধরো আমি বললাম সমান ভেক্টর, এটা হচ্ছে কম্পারিজন টাইপের কম্পারিজন, মানে ভেক্টরের হিসাব। সমান ভেক্টর বলতে কি বোঝায়, দুইটা ভেক্টরের মান সমান হবে, দিক সেম হবে। তাই আমি বললাম মান ও দিক সেম হতে হবে। তাহলে মান সমান, দিক সেম হইলে কি আমি সমান ভেক্টর বলতে পারবো? দুইটা ভেক্টরের মান সমান আর দিক সেম হইলে কি সমান ভেক্টর বলা যায়? কি হইতে হবে? সমান্তরাল, ডেফিনেট দিক সেম মানে তো সমান্তরাল না। দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য কি মান সমান আর দিক সেম হইলেই হবে? হবে। দুইটা ভেক্টর সমান, ধরো আমি বললাম একটা ভেক্টর এটা, এটার মান 5, আর একটা ভেক্টর এটা, এটার মানও 5। এটাও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, এটাও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। সো আপাত দৃষ্টিতে এই দুটোকে তো সমান ভেক্টর বলা যায়, কিন্তু তুমি একটু খেয়াল করো, এটাকে বললাম আমি 5 মিটার পার সেকেন্ড, এটাকে বললাম আমি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে ত্বরণ। তাহলে দুইটা দুইটা অসমজাত, মানে অসম ভেক্টরকে তো মানে মানে দুইটা সমজাতীয় যদি না হয় সেক্ষেত্রে তো তুমি সমান বলতে পারো না, কম্পারিজনই তো এখানে আসবে না। তাহলে অবশ্যই সমজাতীয় হওয়া লাগবে। তাহলে এনি কম্পারিজন বিটুইন টু ভেক্টরস যেটা তুমি করবা, সেক্ষেত্রে তোমার ভেক্টর দুইটা সেম টাইপের হওয়া লাগবে। তুমি যদি বলো এখন এটা হচ্ছে বল, এটা হচ্ছে ত্বরণ, তাহলে তো তুমি মান সমান আর দিক সমান দিয়ে বললে হবে না, তাহলে সমজাতীয় হওয়া লাগবে। তাহলে এখানে আমাদের শর্ত হচ্ছে, এটা হচ্ছে অলিখিত ভাবে মনে রাখবা, সমজাতীয় হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে, দেন মান সমান দিক সেম হতে হবে, সবগুলোর জন্য এটা সত্য। ঠিক আছে, তাই এটা উপরে লিখে দিই। যে কোনো কম্পারিজনে, যখন যে বলবো দুইটা ভেক্টর সমান অসমান যাই বলি, যে কোনো কম্পারিজনে সমজাতীয় ভেক্টর হওয়া লাগবে। যে কোনো কম্পারিজনে সমজাতীয় ভেক্টর হতে হবে, এইসব কথাবার্তা গেল। মান সমান দিক সেম, সমান ভেক্টর গেল, এরপরে আসবে কোনটা, অসমান ভেক্টর। অসমান ভেক্টর না বলে আমি আগে এটা বলে দিই তোমাদেরকে। অসমান তো অবভিয়াস, মান সমান দিক সমান না হইলেই তো হয়েছে, একটা যদি অমিল হয়ে যায় তাহলে তো অসমান নাই, তাই তো? আমি এখানে বললাম সমান, এর পাশাপাশি আমি এখন বললাম বিপরীত ভেক্টর কোনটা হবে বলো তো। এখন আর সমজাতীয় বলার দরকার নেই, এখন জাস্ট বুঝে গেছো তোমরা। বিপরীত ভেক্টর কখন হবে, যখন মান সমান হবে, দিক বিপরীত দিকে থাকবে। তাহলে মান সমান, মান সমান ও দিক বিপরীত, মান সমান ও দিক বিপরীত। তাহলে এক্ষেত্রে মানও সেম ছিল, দিকও সেম ছিল। আর এখানে কি হবে, মান সেম কিন্তু দিকটা বিপরীত দিকে থাকবে। এরা পরস্পর সমান্তরাল কিন্তু, কিন্তু মানে দিকটা বিপরীত দিকে। বুঝছো? আমি এখন এটা লিখতেছি, খেয়াল করবো ভালো করে। সমান্তরাল আমরা কাকে বলবো, সমান্তরাল ভেক্টর আমরা কাকে বলবো বলো তো? কখন দুইটা ভেক্টরকে আমরা সমান্তরাল বলবো? দিক একদিকে না, দিক সমান্তরাল হবে। দিক একদিকে হইলে ওটার নাম হবে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর সমান্তরাল মানে কি, দিক সেম না। আমি বলবো একে সমান্তরাল মানে হচ্ছে, সমান্তরাল মানে সমান্তরালই, দিক সেম বলার কোনো প্রয়োজন আসলে নাই। সমান্তরাল মানে কি, আহ কি বল, এটাকে কি বলা যায়, উম ধারক রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। এই যে এইভাবে লিখবা, এটা তো তোমার কনসেপ্টটা লাগবে তোমার এখানে। তোমার কিন্তু পরীক্ষায় এমসিকিউ দিয়ে এই যে 2-3 মার্কস কাটা যায়, এগুলো দিতে কাটা যায়। আমরা তো পরীক্ষায় বেশিরভাগ সময় 20-এর উপরে পাই, কিন্তু যখন 25-এ যাইতে যাই তখনই দেখা যায় এই 2-3টা চলে আসে, ওই ঝামেলাটা। ধারক রেখাদ্বয় সমান্তরাল।
তাইলে এই ক্ষেত্রে মান সমান হওয়া তো কোনো শর্ত না। ডিরেকশন একই দিকেও থাকতে পারে, আবার ডিরেকশন বিপরীত দিকেও থাকতে পারে। অর্থাৎ তুমি সমান ভেক্টর বলো আর বিপরীত ভেক্টর বলো, দে আর প্যারালাল ভেক্টরস। সমান হইলে ডিরেকশন একই দিকে, আর বিপরীত হলে ডিরেকশন বিপরীত দিকে। দুই ক্ষেত্রেই তারা পরস্পর কি, এই দুইটাও সমান্তরাল, এই দুইটাও সমান্তরাল। তো এটা তোমাদের 2 মার্কের পরীক্ষা আসতে পারে, 2 মার্কের প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে সকল কি বলতে পারি এটা, সকল সমান ভেক্টরই সমান্তরাল ভেক্টর, কিন্তু সকল সমান্তরাল ভেক্টর সমান ভেক্টর নয়, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করা যাবে না এগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে 2 মার্কের প্রশ্ন। তো এরকম আরো অনেক বিতিকিচ্ছি অবস্থা আছে এগুলাতে, এগুলো আলতু ফালতু প্রশ্ন অনেক আসে, একটু মনে রাখো। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা সমান্তরালের কথা তুললাম, আমরা সাথে সাথে এখন তার সিমিলার একটা টপিক তুলি, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কোনটা? এই যে তুমি একটু আগে যেটা বলছিলা, দিক সেম হইতে হবে, এখানে এক্স্যাক্টলি সেম ডিরেকশনে থাকা লাগবে। ঠিক আছে, দিক সেম মানে এই দুইটা পরস্পর সদৃশ, এই দুইটা পরস্পর সদৃশ, এই দুইটা পরস্পর সদৃশ না। তাহলে এই দুইটা কি হবে বলো তো? এই দুইটা কি হবে? বিসদৃশ। হ্যাঁ, বিসদৃশ মানে কি? এটা স্পেসিফিক্যালি দিক বিপরীত হইতে হবে। তার দিক যদি বিপরীত হয় তাহলে মানে কি এটা এভাবে থাকবে? আমি আমি আবার এগুলোকে সমান সমান সাইজ করে দিই। সাইজ তো সমান হতে এটা বাধ্য না, একটু বড় ছোট করে দিই, তাই না? এখানে তো আসলে মান সমান হওয়া তো জরুরি না। সবাই কি বুঝতে পারছো? এখন তাহলে একটা অবভিয়াস প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। কথা কি সত্য? ব্যাখ্যা করতে পারবা? আবার এটাও বলি, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। কারণ ব্যাপারটা তো হচ্ছে মান সমান আর অসমান হওয়ার উপরে। মান যদি সমান হয়ে যেত তাহলে ওইটাই, ওই সদৃশটাই হয়ে যেত সমান, আর মান যদি সমান হয়ে যেত ওই বিসদৃশটাই হয়ে যেত বিপরীত। তো মানের তারতম্যের কারণে এটা বলতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি বিসদৃশ, আবার এই ক্ষেত্রে বলতে পারি বিসদৃশ, বাট এটা হচ্ছে সমান এবং বিপরীত, আর এটা হচ্ছে অসমান এবং বিপরীত। অসমান আর বিপরীত বিসদৃশ, এটাও বিসদৃশ, কিন্তু দুইটা কি আমার বিপরীত ভেক্টর বলা যায়? না, শুধুমাত্র এটা বিপরীত, এটা বিপরীত না। সবাই কি বুঝছো কি বলছি? তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, এটা লিখে রাখো। সেটা হচ্ছে কি, সকল সদৃশ ভেক্টর, সরি, সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। এটা একটা প্রশ্ন আসতে পারে। আর একটা হচ্ছে সিমিলার প্রশ্ন, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর, কি জানি বলতে গেছিলাম, বিপরীত নয়। সেম ফর বিপরীত ভার্সেস বিসদৃশ, এই সেম কথা বিপরীত আর বিসদৃশের জন্য বলা যাবে। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো এটুকু? ডান, এটুকু। তাহলে আমরা একসাথে দেখলাম সমান বিপরীত সদৃশ অসদৃশ, তারপরে আর কোনটা দেখছি আমরা? সমান্তরাল দেখলাম নাকি? সমান্তরাল দেখলাম, ফাইন। সদৃশ বিসদৃশ দেখা শেষ, হ্যাঁ এগুলো ডান। এরপরে আসো আমরা আরেক টাইপের ক্যাটাগরি হিসাবে যাই, বিপ্রতীপ ভেক্টর। এটাও আরেকটা। বিপ্রতীপ ভেক্টর বলতে কি বোঝায় বলো তো? এটা কি তোমরা পড়ছো? বিপ্রতীপ ভেক্টর বলো একটু, বিপ্রতীপ ভেক্টর কোনটাকে বলি আমরা? রিসিপ্রোকাল ভেক্টরস। মান সমান নাকি মান সমান না? দিক, দিক সেম, আর মানটা ইনভার্স, একটা একটা গৌণিক বিপরীত। তো আমি এখানে বলবো দিক সেম,
আর মানটা হচ্ছে একটি অপরটির ইনভার্স। ইনভার্স মানে কি? গৌণিক বিপরীত। ইনভার্স মানে কি? গৌণিক বিপরীত। ঠিক আছে। ওকে, তাহলে এক্সাম্পল কি হইতে পারে? একটার মান যদি হয় 10, আর একটার মান হবে 1/10। যদি এটার বাট দিক সেম হওয়া লাগবে। দিক কিন্তু সমান্তরাল না, সেম। তার মানে কি? এটাকে যদি আমি লিখি 10 i cap, দিস শুড বি 1/10 i cap। আশা করি i cap নিয়ে কাউকে বোঝানোর লাগবে না, তোমরা বুঝো। 10 i cap আর 1/10 i cap। তো এখানে ডিরেকশন সেম হইতে হবে। তো এটাও তো বলা যায় আহ, সকল বিপরীত ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। মানে এইসব ভুগিযোগী কথাবার্তা সবগুলাতেই বলা যায় এরকম, কানের সঙ্গে এগুলোতে আছে। ঠিক আছে। 10 i cap, 1/10 i cap। সো জিনিসটা হচ্ছে একটার মান যদি 10 হয়, একটার মান হবে একই দিকে, জাস্ট তার 10 ভাগের 1 ভাগ। সবাই কি বুঝছো? গেল বিপরীত ভেক্টর পর্যন্ত আমাদের। এরপরে আসবে আমাদের যেগুলা লাগবে পরীক্ষায় বেশি বেশি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অন্যতম, নাম কি তার? একক ভেক্টর। এটা আমরা অসংখ্যবার ইউজ করছি বিভিন্ন চ্যাপ্টারে। একক ভেক্টরের সংজ্ঞা যদি চাই কি বলবা? কোনো একটা ভেক্টর যার মান 1, তাই হচ্ছে একক ভেক্টর। তারপরে বলবা কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর পাওয়া যায়। তো সেই কথা আমি আর বলতেছি না তোমাদের, এগুলো লিখে সমনষ্ট করার দরকার নেই, তোমরা এগুলো পারো। আমি জাস্ট লিখে দিই। একক ভেক্টরকে নর্মালি আমরা কি দিয়ে প্রকাশ করি? ইটা ক্যাপ দ্বারা। তো আমি বললাম a/a, এটা হচ্ছে a এর দিকে একক ভেক্টর। কিন্তু নর্মালি আমাকে যদি এইভাবে বলো, আমার জন্য এটা মোর ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে এখানে আমি এ বরাবর একক ভেক্টর বোঝাচ্ছি, আমরা এইভাবেও লিখবো। এ ভেক্টর বরাবর একক ভেক্টরকে লিখলাম a ক্যাপ দ্বারা, a/a। যেখানে আমাদের কিছু স্পেশাল একক ভেক্টর আছে না, যেটাকে বলা হয় কি আয়ত একক ভেক্টর। মনে আছে আশা করি। সো আয়ত একক ভেক্টর তো আমরা সবাই পারি, আমাদের সবার পছন্দের আয়ত একক ভেক্টর তিনটা আছে। আয়ত একক ভেক্টর তারা কারা? তারা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর। ওকে, তা আমি বললাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা বললাম আমরা আমাদের ওয়াই অক্ষ, আর এটা বললাম আমি জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর একক মানের যে ভেক্টর তাকে বলা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক মানের যে ভেক্টর তাকে বলা হচ্ছে জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর একক মানের যে ভেক্টর তাকে বলা হচ্ছে কে ক্যাপ। তোমরা সবাই তো এগুলো চেনো, এগুলো রিভাইজ দেওয়ার তেমন কিছু নাই, এগুলো অনেক ইউজ করছি আমরা। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আমরা বুঝি। পরীক্ষা কিন্তু আয়ত একক ভেক্টরের সঙ্গে আসতে পারে। বলবা স্থানাঙ্কের তিনটা অক্ষ বরাবর একক ভেক্টর গুলাকে আয়ত একক ভেক্টর বলা হয়। এদেরকে যথাক্রমে ওই বাংলা কথা বলে দিবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। সবাই কি বুঝছো এটুকু? ওকে, তাহলে একক ভেক্টর ডান। এরপরে আসবে কোনটা? এরপরে আসবে আমাদের অবস্থান ভেক্টর। হ্যাঁ, অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো একটু বলো তো। এটা এটা সংজ্ঞাটা পরীক্ষায় চাইবে মূলত। অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়? কোনো একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে, কোনো একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে একটা চলমান বস্তুর বিভিন্ন সময়ের যে অবস্থান, সেটার ভেক্টর আকারে যদি আমরা প্রকাশ করি তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। অর্থাৎ এই যে বস্তুটা চলতেছে এই রাস্তা বরাবর, এই বিন্দু সাপেক্ষে এটার অবস্থান ভেক্টর এই মুহূর্তে হচ্ছে এটা। একটু পরে যখন সেখানে আসছে তখন তার অবস্থান ভেক্টর হচ্ছে এটা। একটু পরে যখন সেখানে আসছে তখন তার অবস্থান ভেক্টর হচ্ছে এটা। যেটা অনেকটা আমাদের চোখ দিয়ে যখন আমরা প্লেন দেখি আকাশে উঠতেছে, তখন কিন্তু ব্যাপারটা অবস্থান ভেক্টরই। আমরা চোখের সাপেক্ষে প্লেনের অবস্থান একটু আগে দেখছি এখানে, একটু পরে দেখছি এখানে, একটু পরে দেখছি এখানে, আমাদের চোখটাকে ঘোরাই। তুমি যদি ওখানে একটা লেজার কল্পনা করতে পারো, ওটা কিন্তু একটা অবস্থান ভেক্টর। অথবা তুমি তোমরা এয়ার ডিফেন্স সিস্টেমে যখন মিসাইলকে ইন্টারসেপ্ট করে, তখন মিটার, ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে ক্যামেরা অথবা সেন্সর, সে কিন্তু ওই মিসাইলের গতিপথ দেখে দেখে তাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করে। তাহলে ওই এয়ার ডিফেন্সের সাপেক্ষে মিসাইলের অবস্থান এখন এখানে, একটু পরে এখানে, সেক্ষেত্রে ক্যালকুলেট করে বোঝার চেষ্টা করে তার সঞ্চার পথটা কি।
সঞ্চারপথ বুঝতে না পারলে তুমি কিভাবে ইন্টারসেপ্ট করবা? তুমি যদি বুঝতে পারো মিসাইলটা এই সঞ্চারপথে যাচ্ছে, তুমি ওই অনুযায়ী তাকে নষ্ট করার জন্য একটা মনে করে একটা গুলি ছুড়লা, অথবা মিসাইল ডিস্ট্রাক্টর কিছু একটা ছুড়লা। তোমার তো অবশ্যই বুঝতে হবে, তুমি যদি বুঝে যাও যে মিসাইলটা এই রাস্তায় একটু পরে এখানে আসবে, তুমি যেটা বুঝে গেছো সামহাও, তখন তুমি সে যতক্ষণে এখানে আসবে সেই হিসাবে তুমি একটা গুলি এখানে ছুড়ে দিলা, সে আস্তে আস্তে এখানেই লাগবে। বুঝতে পারছো? সো এটা তোমাদের এখন চিন্তা ভাবনা না করলেও চলবে। অবস্থান ভেক্টরের ব্যাপারটা তো আশা করি বুঝতে পারছো। কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে, কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে একটা চলমান বস্তুর অথবা চলমান একটা বিন্দুর বিভিন্ন অবস্থানের যে ভেক্টর তাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি। বা এইভাবে বলতে পারো, কোনো একটা বিন্দুর সাপেক্ষে বিভিন্ন বিন্দুর যে অবস্থান, সে যা যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। থ্যাংক ইউ ভাই। বুঝছো? তাহলে অবস্থান ভেক্টরের সাথে মিল রেখে আমাদের টপিক একটা কোনটা আছে একটু বলো তো। আর একটু স্পেসিফিক, সেটার নাম কি? ব্যাসার্ধ ভেক্টর। তখন তো স্পেসিফিক, তার রাস্তাটা কি? সার্কুলার পাথ না? তাহলে সার্কুলার পাথ হচ্ছে একটা বিশেষ ধরনের, এটারই তো একটা মানে আরেকটু স্পেসিফিক ভার্সন হচ্ছে, আমরা বলবো কি, ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ব্যাপারটা কখন আসে? যখন জিনিসটার মধ্যে রোটেশন চলে আসে, যে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে সে ঘুরতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। সো আমরা বললাম এটাকে ব্যাসার্ধ ভেক্টর। এটা তখন আমরা এখানে বলবো কথাটা এইভাবে, যখন একটা বস্তু বৃত্তাকারে ঘুরতেছে, ধরো বললাম একটা বস্তু যদি বৃত্তাকারে ঘুরে, তখন এই যে তার কেন্দ্র সাপেক্ষে তার বিভিন্ন সময় তার যে অবস্থান, এই যে ভেক্টরটা, এটাকে অবস্থান ভেক্টর না? এই যে কেন্দ্র সাপেক্ষে এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। যখন সে এখানে আসছে, যখন সে এখানে আসছে একটু পরে, তখন এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। যখন সে এখানে আসছে, তখন এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তো এই যে অবস্থান ভেক্টর, এগুলোর মধ্যে এটার সাথে এটার পার্থক্যটা কোথায় বলো তো? এখানে অবস্থান ভেক্টরের মান বদলাচ্ছে না, অথবা এটা কোনো রোটেশন তো না, এটা কিন্তু রোটেশন, একটা বিন্দুকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরতেছে। সো এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এখানে মানটা সবসময় সেম থাকে, আর এখানে কিন্তু মান ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট মান পাচ্ছি আমরা। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা? আচ্ছা, অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর ইজ ওয়ান টাইপ অফ ভেক্টর, যেটাকে আমরা বাংলায় নাম দিয়ে থাকি, কি নাম দিয়ে থাকি? এটাকে বলা হয় মনে হয় আবদ্ধ ভেক্টর। আমি একটু দেখিয়ে বলি, বাংলা ইংলিশ কি হবে। প্রশ্ন বানাচ্ছ তাহলে? ভালো, প্রশ্ন বানানো ভালো বুদ্ধি, বলো বলো বলো। ইয়েস ইয়েস। তোমরা কি বুঝছো প্রশ্ন কি বলবে সে? সকল অবস্থান ভেক্টরই, সকল ব্যাসার্ধ ভেক্টরই পজিশন ভেক্টর, কিন্তু সকল পজিশন ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর না। হ্যাঁ, ভালো প্রশ্ন, এটা 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 আসতে পারে পরীক্ষায়। এই তো, তাহলে প্রশ্ন তোমরা বুঝে গেছো। আচ্ছা আচ্ছা, এটা ঠিকই আছে, এটা বাংলা এটাই ফ্রি ভেক্টর, বা আমরা এটাকে বলতে পারি স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কাকে বলা হয়? আহ, যেটা বোঝাচ্ছি, এখানে ইংলিশ থেকে বোঝানো থেকে বাংলায় বোঝাই দিই। এই তো সবাস, এই তো বুঝতে পারছো, স্বাধীন ভেক্টর অধীন ভেক্টর। আমরা এখন তাইলে আমরা এক কাজ করি, আমরা অবস্থান আর ব্যাসার্ধ ভেক্টরটাকে একটু নিচে নামাই। ওকে, আমরা এখানে লিখতেছি স্বাধীন ভেক্টর। স্বাধীন এবং অধীন, অধীন বানানে তো ভুল লাগতেছে। সবাই খেয়াল করে একটু, স্বাধীন ভেক্টর বলতে বোঝায় যার আদি বিন্দুটা ফিক্সড না, অর্থাৎ ভেক্টরটা মুভ করতে পারে। ঠিক আছে?
যার আদিবিন্দু, এটা বুঝলেই তোমার কাজ শেষ, যার আদিবিন্দু অথবা রেফারেন্স পয়েন্ট কনস্ট্যান্ট না, আদিবিন্দু আহ আমি ইংলিশ বাংলা মিলাই পড়াইতে তো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আমি নিজেও বাংলা ইংলিশ পারি না ভালো মতো, কোনোটাই পারি না। যার আদিবিন্দু কি হবে? ফিক্সড, তোমরা বুঝে নাও। আদিবিন্দু ফিক্সড মানে একটা স্থির থাকবে, হ্যাঁ এই তো। আর অধীনটা কি হবে? আদিবিন্দু, ও উল্টা লিখে ফেলছি। আদিবিন্দু ফিক্সড হবে এখানে, এই যে এখানে এটা নিয়ে আসি, যার আদিবিন্দু ফিক্সড। অর্থাৎ তোমার একটা যেটার সাপেক্ষে তুমি কথা বলতেছো সেটা ফিক্সড হওয়া লাগবে। আর এখানে আদিবিন্দু ফিক্সড না, স্থির না। আদিবিন্দু ফিক্সড না। এক্সাম্পল দিই আমরা, মাত্র যেটা পড়লাম, অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টর, দিস টু আর, এখন অধীন বলতে কি ডিপেন্ডেন্ট ভেক্টর না, এই যেটা হচ্ছে আসলে অধীন ভেক্টরের উদাহরণ। কেন? মানে এখানে কিন্তু আমাদের একটা রেফারেন্স পয়েন্ট ফিক্সড করা, আমার কিন্তু এখানে কথা বলতে হচ্ছে কার সাপেক্ষে? এই বিন্দু সাপেক্ষে। আমার কথা বলতে হচ্ছে কার সাপেক্ষে? কেন্দ্র সাপেক্ষে। তো এটা হচ্ছে অধীন ভেক্টরের উদাহরণ। তাহলে অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টর বোথ আর ফ্রি সরি ডিপেন্ডেন্ট ভেক্টরস। ঠিক আছে, কোনো একটা বিন্দু ফিক্সড, এটার সাপেক্ষে আমি বাকি কথা বলতে হবে। আর স্বাধীন ভেক্টর কোনটা? যেখানে আমার ভেক্টরটা মুভ করতে পারে। অর্থাৎ আমি এখানে বললাম আমার এই ভেক্টরটা এখানে আছে না, আমি ধরে তাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি, আমি কপি করে পেস্ট করলাম এখানে। এটা হচ্ছে একটা, এই যে আমার আদিবিন্দু কিন্তু এখানে ফিক্সড না। ঠিক আছে, আমি আদিবিন্দুকে মুভ করতে পারি। বাট যদি অধীনের কথা বলি স্পেসিফিক্যালি এখানে, আমি তখন এইভাবে বলবো, আমি যা ইচ্ছা করি। দেখো এখানে আমি কিন্তু এটাকে একটু রোটেট করে দিই, নাহলে আবার সবাই সমান্তরাল হয়ে গেলে জিনিসটা উল্টা দিকে চলে যাবে। এই যে এরকম হইতে পারে এখানে, কিন্তু এখানে ব্যাপারটা মোটেও এই বিন্দু ছাড়া পসিবল না, এখানে আদি বিন্দুটা ফিক্সড। আশা করি কনসেপ্টটা বোঝা যাচ্ছে। বোঝা গেছে কিনা? তাহলে অধীন ভেক্টরের উদাহরণ কে? অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে। সবাই কি বুঝছো এইটুকু? স্বাধীন অধীনের ব্যাপারটা তো বোঝা গেছে। তারপরে স্বাধীন অধীন গেল, এই এগুলো উপরে এগুলো কেমনে না, ঠিক আছে। তারপরে অবস্থান ব্যাসার্ধ বোঝা গেছে আশা করি, গেল। এরপরে কোনটা আছে বলো তো? তোমার কাছে তো নোট আছে মনে হচ্ছে নাকি? তাহলে কিছু মিস করলে মানে বইলো আর কি, আমি তো সবকিছু মেমোরি থেকেই লিখি। এরপরে আসবে অক্ষীয় ভেক্টর এবং, লিখে দিই, পোলার ভেক্টর অ্যান্ড কোএক্সিয়াল ভেক্টর। এই যে আরেকটা টাইপ, পোলার ভেক্টর এবং কোএক্সিয়াল ভেক্টর। কোএক্সিয়াল মানে হচ্ছে অক্ষীয় ভেক্টর। ও না, পোলার ভেক্টরকে পোলার ভেক্টরই বলা হয়, ঠিক আছে। সহজ কথায় বলতে গেলে পোলার ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার একটি নির্দিষ্ট শুরু বিন্দু বা প্রয়োগ বিন্দু থাকে। তাহলে এটা তো আসলে ওই অধীন ভেক্টরের সংজ্ঞা হয়ে গেল না? এই যে পোলার ভেক্টরের বৈশিষ্ট্য, নির্দিষ্ট শুরু বিন্দু, বেশি বাংলা করে ফেলছে, রৈখিক প্রভাব। আচ্ছা বুঝলাম। হাই 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 হাই। সহজ বাংলায় আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিই। এই যে এখান থেকে জিনিসটা বোঝানো ইজি। দেখো খেয়াল করো, পোলার ভেক্টর মানে হচ্ছে সেই ভেক্টর, পরীক্ষায় তো আসতে পারে নিচের কোনটা পোলার ভেক্টর, অথবা আসতে পারে নিচের কোনটা অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর। কো এক্সিয়াল লিখছি আমি, এটা অক্ষীয় লেখা উচিত, এক্সিয়াল লিখবো আমরা। তো পোলার ভেক্টর হচ্ছে মূলত রৈখিকের ভেক্টর গুলা, মানে রৈখিক গতিতে আমরা যা যা পড়ছিলাম, বল সরণ বেগ এগুলা। আর অক্ষীয় ভেক্টর গুলা কোনগুলা? কৌণিক বেগ, টর্ক, মনে আছে কিনা? কৌণিক বেগ কোন দিকে কাজ করতো মনে আছে? ঘুরতেছে বৃত্ত এইভাবে, কিন্তু কৌণিক বেগ কিন্তু তলের সাথে লম্বভাবে উপরের দিকে। ক্রস গুণন করলে আমরা কি পাইতাম? তলের সাথে লম্ব দিকে উপরের দিকে না, ওগুলো হচ্ছে মূলত কি বলছিলাম, ক্রস গুণন ইজ কানেক্টেড উইথ রোটেশনাল রোটেশনাল মোশন। তাহলে রোটেশনাল মোশনের সাথে related যা যা আছে, ক্রস প্রোডাক্ট বলা যা যা আছে, সবাই কি অক্ষীয় ভেক্টর। তাহলে কৌণিক বেগ হচ্ছে অক্ষীয় ভেক্টর, টর্ক হচ্ছে অক্ষীয় ভেক্টর, কৌণিক ত্বরণ হচ্ছে অক্ষীয় ভেক্টর, এরকম কৌণিক টনিক যা আছে সবগুলো অক্ষীয় ভেক্টর। সেগুলো মনে রাখার জন্য বললাম, একটু মাথায় রাখবা। তো আমি সংজ্ঞা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে এটা। তাহলে এখানে বলবো আমরা রৈখিক গতি রিলেটেড, রৈখিক গতি রিলেটেড।
রৈখিক গতি রিলেটেড ভেক্টর, এক্সাম্পল কি? বেগ, সরণ, বল, এগুলা। আর এটাকে কো এক্সিয়াল, এটা জাস্ট এক্সিয়াল বলবা। এক্সিয়াল ভেক্টর কোনটা? কৌণিক গতি রিলেটেড ভেক্টর গুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। আমি এখানে লিখে দিই কৌণিক গতি রিলেটেড ভেক্টর। কৌণিক গতি, কৌণিক গতি রিলেটেড ভেক্টর হচ্ছে অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, এখানে কে কে আসবে বলো তো? কৌণিক বেগ, টর্ক অ্যান্ড এটসেট্রা। কৌণিক বেগ, টর্ক, এটসেট্রা, এগুলো হচ্ছে এক্সাম্পল। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি প্রকারভেদ এবং বিভিন্ন ক্যাটাগরির ভেক্টর হিসাবটা। আচ্ছা, ডান। আরেকটা আছে নাল ভেক্টর, এটাও পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। নাল ভেক্টরের দিক কোনটা? কি দিক নাই? লিখবা কি? অসংজ্ঞায়িত। নাল ভেক্টরের দিকটা আনডিফাইন্ড। এমসিকিউতে থাকবে কিছু একটা বাংলা লেখা নাকি? তো নাল ভেক্টরটা একটু লিখে দিই এখানে। নাল ভেক্টর, নাল ভেক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট। নাল ভেক্টর অথবা জিরো ভেক্টর অথবা শূন্য ভেক্টরে বলতে পারো, নাল ভেক্টর বা জিরো ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টর নিয়ে আমাদের এত প্যারা কেন? এটাকে সংজ্ঞায়িত করার কি দরকার? নাই তো নাই, তার তার মান নাই, ডিরেকশন দেখানোর কি আমার সুযোগ আছে? নাই তো। তাই আমি বললাম এখানে তার মান শূন্য। ডিরেকশনটা কি? ডিরেকশনটা কি? আনডিফাইন্ড। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে। তো নাল ভেক্টরের ব্যাপারটা ইম্পর্টেন্ট করে একটু বোঝাই। ধর আমি বললাম আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে আসলাম। এটুকু তো তোমরা জানোই। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট? এ থেকে ই, তাই তো? রেজাল্টেন্ট এটা। তো আমি যদি এখানে গল্পটা এইভাবে বলি, এ থেকে বিতে গেলাম, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে আবার এতে চলে আসলাম, তখন লব্ধি কত? জিরো। এই যে জিরোটা বললাম, এটা কি কোনো এটার তো কোনো একটা হিস্ট্রি আছে। আউট অফ নোওয়্যার তো আমি জিরো বলি না, এটা অবশ্যই একটা গল্প যেখানে একটা মানুষ হাঁটছে, তার কষ্ট হয়েছে তো এখানে। এই যে এত কিছু হাঁটলো, হাইটে আবার আগের জায়গায় চলে আসলো, এটা একটা কথা না? যে তাইলে তার রেজাল্টটা কত? তার মান শূন্য। এবং সে আসলে কতটুকু গেছে, যেহেতু ডেফিনেশন অনুযায়ী সরণ ভেক্টর মানে তো আদি থেকে শেষের হিসাব। তো সে তো আগের জায়গায় চলে আসছে, ডিরেকশনটা আমরা বলতে পারতেছি না। বুঝতে পারছো কিনা? তো এটা এইভাবে মাথায় রাখবা। অথবা অথবা মনে করো একটা মানুষের দুই সাইড থেকে, এটা ভালো এক্সাম্পল। একটা মানুষ, এই যে এটা মানুষ, এটা তার কান, এটা তার এটা এক মানুষ। তার দুই পাশ থেকে দুইটা মানুষ তার মনে করো চাপার উপরে ঘুষি মারছে সমান পরিমাণ বলে, 40, 40। তার মাথা কোন দিকে যাবে বলো তো? স্থির থাকবে, বাট সে ব্যথা পাবে না? পাবে তো। বাট সে কেমনে বুঝাবে? লব্ধিত শূন্য, সরি লব্ধিত শূন্য, এবং দিকটা তো আনডিফাইন্ড, তার মাথা কোনো দিকেই যাবে না কিন্তু সে ব্যথা পাবে। বুঝতে পারছো? গেল নাল ভেক্টর। আরেকটা আছে, খুবই উইয়ার্ড নাম, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, সঠিক ভেক্টর। হ্যাঁ, খুবই উইয়ার্ড, সঠিক ভেক্টর। এটার ইংলিশ আবার পারি না আমি। ওকে ভেক্টর বা অথবা রাইট ভেক্টর হইতে পারে, যাই হোক সঠিক ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান শূন্য না, নন জিরো। তাহলে মান অশূন্য যে ভেক্টরের, মান নট ইকুয়াল টু জিরো, অথবা মান অশূন্য যে ভেক্টরের, তাই হচ্ছে সঠিক ভেক্টর। এগুলো তো আসবে তোমার 1 মার্কের প্রশ্ন, যেগুলোর জন্য তুমি হলে খুঁজেই পাবে না কাউরে। বুঝছো? আর গত বছর কিন্তু গার্ড অনেক টাইট দিছে, প্রশ্ন টাফ করছে, এবারও সেটাই হওয়ার কথা।
এইটুকু সবার ক্লিয়ার তো? এই যে এইটুকু সবার ক্লিয়ার তো? ওকে। আশা করি ভেক্টরের সংজ্ঞা এবং প্রকারভেদ আমাদের কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট। শেষ তো? এই ক্লাস করার পরে যাতে পরীক্ষার হলে যদি এখন চলে যাওয়া সোজা, এগুলা যাতে আর মাথা থেকে না যায়। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে সংজ্ঞা প্রকারভেদ ডান, সংজ্ঞা এবং প্রকাশ ডান, প্রকারভেদ ডান। নাও উইল গো ফর লব্ধি। লব্ধি তো দুনিয়ার সব থেকে সহজ টপিকগুলোর মধ্যে একটা, আমরা অসংখ্যবার লব্ধি সলভ করছি। লব্ধি কনসেপ্ট তোমরা ভালো মতোই জানো, এটা খুব লম্বা করে বোঝানোর কিছু নাই। মনে করো আমি বললাম আমি এ থেকে বিতে গেছি, এই যে এদিকে খেয়াল করো, এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেলাম, লব্ধি কত হবে? এসি। সবাই জানি আমরা এটা। এ থেকে আমি বিতে গেলাম, এ থেকে গেলাম বিতে, বি থেকে গেলাম সিতে, লব্ধি হচ্ছে এসি। তাহলে এখানে লিখবো আমরা কি? এসি ভেক্টর সমান হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এই হচ্ছে এবি এবং এস বিসি ভেক্টরের লব্ধি। এবং এটা এট দ্য সেম টাইম কি তৈরি করছে? ত্রিভুজ তৈরি করছে। সো উই ক্যান ডিসক্রাইব ট্রায়াঙ্গুলার ফর্মুলা অফ রেজাল্টেন্ট। সেটাকে কিভাবে আমরা লিখবো? একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি আমরা একই ক্রমে দুইটা ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করতে পারি, তাহলে তৃতীয় ভেক্টরটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। বিপরীত ক্রম এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? একই ক্রম বিপরীত ক্রম আমরা কিভাবে ডিফাইন করি? এইভাবে না। একই ক্রম আর বিপরীত ক্রম। একই ক্রম যদি থাকে কোনো কয়েকটা ভেক্টর, ধরো দুইটা ভেক্টর বা তিনটা ভেক্টর বসে একই ক্রমে আছে, একই ক্রম যারা থাকে তাদেরকে আমরা কলম না উঠিয়ে আঁকতে পারবো। ট্রাই করে দেখতে পারো। এ বি আঁকতে পারবা, বিসি আঁকতে পারবে একবারে কলম না উঠে, তুমি এসি আঁকতে হলে কলম উঠাইতে হবে তোমার, তাই না? কলম না উঠিয়ে তুমি কি এখন ঘষা দিয়ে নিয়ে আসবে নাকি? এটা তো ইগো হয়ে গেল। তুমি তো দাগ দিয়ে দিলা। তোমার কলম উঠাই তো শুরু তো করা লাগবে তোমার এসি বলার জন্য এখান থেকে। তুমি যদি এখন বলো এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, আসলাম, গেলাম, পরে আসলাম যেটা মুছে দিলাম, এটা তো হইলো না। এটা তো হবে না। বুঝছো? কলম উঠাইতে হবে, তুমি কলম দিয়ে চিন্তা করো একবার। সো কলম না উঠিয়ে আঁকা যায় যদি হয়, এটা হচ্ছে জাস্ট নিজের মানে নিজে বোঝার জন্য আর কি, এটা ইজি। একই ক্রম মানে কি কলম না উঠিয়ে আঁকা যায়, আর এখানে হচ্ছে কলম উঠাতে হয়। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার তো? তাহলে ত্রিভুজ সূত্র পরীক্ষায় যদি জিজ্ঞেস করে, বাংলাটা তো বললাম একটু আগে, একই ক্রমে থাকা দুইটা ভেক্টরকে আমরা দুইটা বাহু দ্বারা প্রকাশ করছি, মানে এবং দিকে। তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করতেছে, মানে এবং দিকে। লিখতে পারবো তো এগুলো বাংলায়? এগুলো তো পড়া আছে আগে থেকে। আচ্ছা। তারপর যদি তোমাকে বলা হয় বহুপদ সূত্রটা লিখো, বহুপদ সূত্র আমরা কি বলবো? বহুপদ সূত্র, এটাও এক মার্কে আসতে পারে। পারবা না? বলো, বহুপদ সূত্র আমরা কি বলবো? আচ্ছা, বহুপদ সূত্র যাওয়ার আগে আমরা একটা পঞ্চভুজ বানায় কাজ করি। আমি বললাম আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে, এভাবে বললাম এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে গেলাম, 1 2 3 4 হইল না? তাহলে আমি লব্ধি কত হবে আমার? এটা। তো আমি এখন লেবেলিং করে ফেলি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, লব্ধিটা কত? এই। তাহলে এখানে আমি কি বললাম? এই সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। তাহলে কি দাঁড়ালো? পঞ্চভুজের প্রথম চারটা বাহু দ্বারা আমরা চারটা ভেক্টরকে একই ক্রমে মানে এবং দিকে প্রকাশ করছি। তাহলে পঞ্চম বাহুটা বিপরীত ক্রমে, যেটা এই, তাদের লব্ধি প্রকাশ করতেছে মানে এবং দিকে। তাহলে বোঝা গেল বাহু যতগুলা তার থেকে একটা কম বাহু আমরা একই ক্রমে নিব, বাহু বরাবর আমরা ভেক্টর বানাবো ওইরকম, আর এনতমটা তাদের লব্ধি প্রকাশ করবে। তো আমি যদি ত্রিভুজেরটা বুঝি, ত্রিভুজেরটা কি ছিল? বাহু কয়টা? তিনটা। দুইটা ভেক্টর, দুইটা বাহু দ্বারা আমরা দুইটা ভেক্টরকে প্রকাশ করছিলাম, তাদের লব্ধি প্রকাশ করতেছে তৃতীয়টা। পঞ্চভুজের ক্ষেত্রে কি হয়েছে? পাঁচটা বাহুর মধ্যে চারটা বাহু দ্বারা আমরা চারটা ভেক্টরকে প্রকাশ করছি মানে এবং দিকে একই ক্রমে,
পঞ্চম বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করছে। সো বহুভুজের ক্ষেত্রে আমরা তো স্পেসিফিক সংখ্যা লিখবো না, কি লিখবো? এন, এন গণ, পলিগন, ওটাকে পলিগনই বলা হয়, নাই তো? সো বহুভুজ সূত্রের ক্ষেত্রে আমরা বলবো এন সংখ্যক বাহু আছে। তাহলে প্রথম n-1 সংখ্যক বাহু দ্বারা আমরা n-1 সংখ্যক ভেক্টরকে মানে এবং দিকে একই ক্রমে যদি প্রকাশ করি, তাহলে n তম বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। ইউ জাস্ট হ্যাভ টু পুট n-1 অন প্লেস অফ 2 আর n অন প্লেস অফ থার্ড। ওই যে ত্রিভুজে যা বলছিলাম, সেখানে জাস্ট দুইটার জায়গায় বলবা n-1 সংখ্যক, আর 3 নাম্বারটার জায়গায় বলবা n তমটা। পঞ্চভুজের ক্ষেত্রে যেখানে তুমি বলছিলা প্রথম চারটা, তখন তুমি বলবে প্রথম n-1টা, পঞ্চমের জায়গায় তুমি বলবে n তমটা। আশা করি বুঝতে পারছো? ক্লিয়ার তো? তাহলে অবশ্যই এটা বই থেকে দেখে নিবা। সে কি বার? রবিবার? আচ্ছা, কি বার? মঙ্গলবার? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বহুপদ সূত্র দেখা হলো, ত্রিভুজ সূত্র দেখা হলো। সামান্তরিক সূত্রটা আমাকে কি বলে একটু বলো তো। সামান্তরিক সূত্র কিন্তু ত্রিভুজ সূত্রের একটা রিভাইজড ভার্সন বলা যায়। এটাই আমাদের মূলত সব থেকে বেশি লাগবে, সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম থিওরেম। বলো এটা 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 একটু আমাকে বলো, কিভাবে লিখতে হয় এটা। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত মানে কি? লাগানো দুইটা বাহু, একসাথে লাগানো দুইটা বাহু, সন্নিহিত বাহু দ্বারা আমরা দুইটা ভেক্টরকে মানে এবং দিকে যদি প্রকাশ করতে পারি, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে, সেই কর্ণ তাদের লব্ধি প্রকাশ করে মানে এবং দিকে। তাই তো? এই হচ্ছে, আমি সামান্তরিকের নাম দিলাম ABCD। সামান্তরিকের AB বাহু এবং AD বাহু দ্বারা আমরা দুইটা ভেক্টরকে প্রকাশ করছি মানে এবং দিকে, যাদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা তাদের লব্ধি প্রকাশ করতেছে মানে এবং দিকে। যেখানে আমরা সূত্র জানি, আর সমান কি? লব্ধির মান, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? √p², বাকি তোমরা জানোই গল্পটা, p² প্লাস q² প্লাস 2pq কদ আলফা। আর লব্ধির যে কোণ পি এর সাথে তৈরি করলো, সেটাকে আমি বললাম থিটা। এখানে আমি কি লিখবো? tan θ সমান কি? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সবার জানা আছে না এটুকু? এখন কিছু কথায় আসি। আলফা বলতে আমরা কি বলি বলো, কাকে বুঝাই বলো তো? দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। দুইটা ভেক্টরের, এই কথাগুলো কিন্তু সব জায়গায় লাগবে, সব চ্যাপ্টারে লাগবে। দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ এন্ড বিটুইন 0 and 180 ডিগ্রি। এটা কখনোই 0 এবং 180 রেঞ্জ ক্রস করবে না। এটা সবসময় 0 থেকে বড় অথবা সমান, 180 থেকে ছোট অথবা সমান থাকবে। বোঝা গেছে কিনা? আর তারপরে কথা কি, আলফার মান সবসময় কোনটা থাকবে? আমরা দুইটা ভেক্টরের কোন কোনটাকে ক্ষুদ্রতর কোণ বা অন্তর্ভুক্ত কোণ বলবো? ক্ষুদ্রতর কোণটাকে। এটা তো চিত্রে এঁকে বলছে, এভাবে তাই দেখা যাচ্ছে। বা ধরো তোমাকে আমি এভাবে বললাম, এবং তোমাকে আমি স্কুপ দিলাম সব দিকে টান দিয়ে, এইভাবে বললাম, তখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কাকে বলবো? এটাকে বলবো? কেন বলবো না? কারণ এটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী বৃহত্তর কোণ। আমাদের কোনটা বলা লাগবে? ক্ষুদ্রতর কোণ। তাহলে আমরা অবশ্যই আচ্ছা, এটা তো কোণই না, কোণ তো হইতে পারে, মনে করো এটা, এটাও কোণ হইতে পারে, আবার এটাও কোণ হইতে পারে। আমরা অবশ্যই এটাকে পিক করবে কেন? কারণ এটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ। সো অবশ্যই অন্তর্ভুক্ত কোণটা কি হইতে হবে? ক্ষুদ্রতর হওয়া লাগবে। ক্ষুদ্রতর ব্যাপারটা এটা দিয়ে সলভ হয়ে যায়। 0 থেকে 180 বলে দিছো মানে তুমি ক্ষুদ্রতরটা নিয়ে নিছো। কারণ একটা যদি হয় 179, অন্যটা কি হবে বলো তো?
181, কারণ দুইটা মিলে তো 360 হইতে হবে। তো 181 হলে তুমি দেখতেছো এটা তো 181 হইতে পারে না, 180 ভিতরে থাকা লাগবে। তো তুমি অবশ্যই 179 পিক করবা। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, অন্তর্ভুক্ত কোণ বলার জন্য দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় থাকা লাগবে, না হয় শীর্ষবিন্দু এক জায়গায় থাকা লাগবে, এরকম থাকা লাগবে। যদি এরকম থাকে, মনে করে তোমাকে এভাবে এভাবে বললাম, দুইটা ভেক্টর এভাবে আছে, তখন তুমি এই কোণটাকে অন্তর্ভুক্ত কোণ বলতে পারবা। যদিও এটা ক্ষুদ্রতর কোণ, এটাও কিন্তু বলার সুযোগ নেই। প্রথম শর্ত কি? পায়ের সাথে পা মিলা লাগবে, অথবা মাথার সাথে মাথা থাকা লাগবে। এখানে হতে হবে পাদবিন্দুর সাথে পাদবিন্দু, অথবা শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু। মাথার সাথে মাথা অথবা পায়ের সাথে পা, মাথায় লিখে দেই। এটা এটা কি হয়ে গেছে? মাথার সাথে পা, এটা হয়ে গেছে বেয়াদবি। সুতরাং এটাকে আমরা নিতে পারবো না। তাহলে ক্ষুদ্রতর কোণ নাকি বৃহত্তর কোণের আলোচনায় পরে আসবো, আগে দেখতে হবে পায়ের সাথে পা আছে নাকি মাথার সাথে মাথা আছে। এই দুটার যে কোনো একটা হইলে ঠিক আছে, বাট এটা দেখতে খুবই উইয়ার্ড লাগে। আমরা নর্মালি এই ধরনের চিত্র একেই অভ্যস্ত, আমরা এরকম থাকলেও জোর করে এটা বানায় ফেলবো। এটা কারেক্ট, বাট এটা লুকস গুড, ঠিক আছে। আর এটা ইনকারেক্ট, এটাকে প্রথমে সাইজ করে এটার মতো বানানো লাগবে। তো আমার এটার পরের স্টেপ কি? এটার পরের স্টেপটা কি? এটাকে আমরা সমান্তরাল স্থানান্তর করব, অর্থাৎ আমরা পরের স্টেপে গিয়ে এটাকে যেটা করব, আমরা এটাকে ধরে এখানে দিয়ে দিই। কি জানি খুলে গেছে। এই যেটাকে আমি টাইনে এখানে নিয়ে আসলাম, আর এটার আগের অবস্থানটাকে আমি ডট দিয়ে দেখাই দিই। অর্থাৎ এই যে আমি টান দিয়ে নিয়ে আসছি না, আগের কোণটা যদি থাকতো এখানে আলফা, আমার এখানে অবশ্যই 180 মাইনাস আলফাকে নিতে হবে, যাতে করে পায়ের সাথে পা হিসাবটা মিলে। তাহলে অন্তর্ভুক্ত কোণ হওয়ার প্রথম শর্ত কি? দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বলার জন্য শর্তটা কি? এটা আগে মিলা লাগবে, মাথার সাথে মাথা নাহলে পায়ের সাথে পা। দেন ক্ষুদ্রতর কোণের ব্যাপারটা আমরা এমনিই বুঝি। বুঝতে পারছো কিনা? এবং এই কথাগুলো আমাদের কোথায় লাগবে? যতগুলো সূত্রে অন্তর্ভুক্ত কোণ আছে ততগুলো জায়গায় তোমার এই কথা মনে করা লাগবে। সামান্তরিকের সূত্রে অন্তর্ভুক্ত কোণের ব্যাপারটা আছে, কাচচুতি ক্ষমতার প্রশ্নে এফ এস কস থিটা অন্তর্ভুক্ত কোণের ব্যাপারটা আছে, টর্কের সূত্রে আর এফ সাইন থিটাতে অন্তর্ভুক্ত কোণের ব্যাপারটা আছে। যতগুলো সূত্রে অন্তর্ভুক্ত কোণের কথা আছে ততগুলো সূত্রে তোমার থিটার ব্যাপারটা একটু সাবধানে খেয়াল করা লাগবে, সো দ্যাট পায়ের সাথে পাটাকে আমরা চেক করে নিই, তারপরে কোণের ব্যাপারটা আসবে। বুঝতে পারছো কিনা? এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় রাখবা। তারপরের কথায় আসি। আমরা তো নর্মালি পরীক্ষার সময় তো আমাকে এভাবে রেডিমেড পি আর কিউ দিয়ে দিবে না, তাই না? আমাকে তো পরীক্ষা এভাবে পি কিউ বলে দিবে না, আমার তো নিজে থেকে ধরা লাগবে কোনটা পি কোনটা কিউ। সেক্ষেত্রে আমরা ক্লাসে কি বলছিলাম, তোমাদের তো বলিনি, তোমরা তো আসছে পরে। আমি ক্লাসে এটা বলে রাখছিলাম যে আমরা লব্ধির কোণ যার সাথে ধরবো সে হচ্ছে পি। লব্ধির কোণ যার সাথে সে হচ্ছে পি। তাহলে অবভিয়াসলি আদার ওয়ান উইল বি কিউ, এটা আমরা মনে রাখবো। এটা এটা মনে রাখলেই বাকিটা অটোমেটিক্যালি পারবা। কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস পি কজ আলফা। লব্ধির কোণ আমি যদি এটার সাথে ধরতাম, সো আমি এটাকে পি বলতাম। সূত্র কিন্তু আমরা এটা মুখস্থ করছি, সুতরাং এটা দিয়ে আমরা চালাবো। সবার কি হয়েছে এইটুকু? বুঝছো তো? সাবাস। তাহলে আমাদের সোফার লব্ধির পার্ট থেকে ত্রিভুজ সূত্র ডান। বহুভুজ সূত্র তো আমরা আগেই 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 লেখা উচিত এটা আসলে। সামান্তরিক তো আমাদের পরে আসছে। বহুভুজ সূত্র ডান, আর সামান্তরিক সূত্রের বেসিক আমরা পড়ে ফেলছি। সবাইকে এটুকু বুঝছো? ক্লিয়ার তো? ওকে, বুঝলে ভালো। এখন তোমাদেরকে আমি একটা সূত্র দেখাবো, খুবই চমৎকার সূত্র, যেটা তোমরা অলরেডি ম্যাথমেটিক্সে পড়ছো। আই হোপ তোমরা পড়ছো এটা। সবাই সাইন রুল পড়ছো কিনা? সাইন রুল চ্যাপ্টার 7G মনে নেই? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লাস্ট চ্যাপ্টার। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2R, মনে আছে? এইভাবে বলে তোমাদের মনে করাইতে হয়। হ্যাঁ,
আচ্ছা, সূত্রটা আমাকে কি বলে একটু বলো তো। ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, যেখানে বাহুগুলার দৈর্ঘ্যের সিম্বলটা ফিক্স করা, স্মল এ স্মল বি স্মল সি। আশা করি মনে আছে। তো বললাম এবিসি ত্রিভুজের এ শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি, আর সি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি। দেন সাইন রুল স্টেটস এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়ালস সি ডিভাইডেড বাই সাইন সি। এখানে তোমার সমান টু আর লেখার দরকার নেই, কারণ টু আর লিখলে এখানে আবার লব্ধির আর এর সাথে তোমরা পেস লাগাই ফেলবা। বুঝতে পারছো? এখানে আমি এটাতে যাচ্ছি না। ও, এটাতে আমি একটু পরে আসবো। আমি আগে সামান্তরিক নিয়ে কিছু কথাবার্তা বাকি আছে আমার, ওটা শেষ করে আসি। সাইন রুলে পরে যাবো, এই যে সাইন রুল একটু পরে দেখো, কাজ বাকি আছে এখনো। আমাদের বিশেষ কেস বাকি আছে না, আলফার মান 0 ডিগ্রির জন্য কি হবে এইসব ভাবে যাবি। আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কত হবে, কি হবে বলতো, পি প্লাস কিউ, এবং সেক্ষেত্রে সেটা হচ্ছে আর এর ম্যাক্সিমাম ভ্যালু, আর ম্যাক্স। আলফার মান যদি 180 ডিগ্রি হয়, তখন আর এর মানটা কি হবে, মিনিমাম, দ্যাট উড বি পি মাইনাস কিউ, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো পি মাইনাস কিউ এর মডিউলাস, জাস্ট মানটা। আর যদি আলফার মান 90 ডিগ্রি হয়, তাহলে আর এর মানটা হবে, সব থেকে সুন্দর সূত্রগুলোর মধ্যে একটা, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, টু পি কিউ কজ আলফা আসবে না, কারণ সেটা 90-র জন্য 0 হয়ে গেছে। সবার জানা আছে না এটুকু? এরপরেরটাতে আসো, থিটার মানটা এখানে কত আসবে, এখানে থিটার মানটা কত আসবে, আর এখানে থিটার মানটা কত আসবে, এবং আমি বলে দিচ্ছি থিটা বলতে আমরা কার সাথে কোণ ধরতেছি, এখানে পি এর সাথে কোণ। সো এটার ক্ষেত্রে থিটা কত আসবে, এটার ক্ষেত্রে থিটা কত, এটার ক্ষেত্রে থিটা কত, একটু হিসাব করে বের করে লিখো খাতায়। শুরু করো, শর্টকাটে বলে দিই। যদি 0 ডিগ্রিতে থাকে, পি যেদিকে কিউ ওইকে দিকে, লব্ধিটাও সেম দিকেই থাকবে। এখানে তার দিক বদলানোর সুযোগ আসেই নেই নাকি, তাহলে লব্ধিটাও একই দিকে, তাহলে এখানে লব্ধির কোণ পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রিতে। যখন বিপরীত দিকে আছে তখন ব্যাপারটা কি, পি যদি বড় হয়, তাহলে পি মাইনাস কিউ তো পি এর দিকে থাকবে, তখন লব্ধির সাথে পি এর দিকটা মিলে গেছে, তখন কোণ হয়েছে 0 ডিগ্রি। কিন্তু যদি আমি একটু বড় করে রাখি, এখানে এটা বললাম পি, এখানে পি বড় কিউ ছোট, তাই লব্ধিটা ওভারঅল পি এর দিকে থাকবে, কোনটা 0 ডিগ্রি আসলো। আর এখানে পি ছোট, আর এখানে কিউটা বড়, তাহলে লব্ধিটা কিউ এর দিকে থাকবে। কিন্তু কোন বলতে হয় কার সাথে, পি এর সাথে। লব্ধির কোনটাতে লিখেতে পি এর সাথে 180 ডিগ্রি কোণে আছে। আর যখন 90 ডিগ্রি কোণে আছে, তখন তো সিম্পল সূত্র বসালেই হয়। আর পিথাগোরাস দিয়েও বলা যায় পি আর কিউ লম্বভাবে আছে। তো আমি এই বললাম লব্ধি, এটাকে এখানে বলা যায় এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সো লম্ব ভূমির কনসেপ্ট থেকেও বলা যায়। আর সূত্র বসালে কিউ সাইন আলফা সাইন 91, পি প্লাস কিউ কজ আলফা কজ 90, এখান থেকেও বলা যায়। আশা করি বোঝাইতে পারছি, দুইবার বলে ফেলছি নাকি। নামাজ থেকে আসে। তোমরা এর মধ্যে একটা কাজ করো, একটা প্রমাণ আসতে পারে পরীক্ষায়। প্রমাণটা হচ্ছে এটা, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, মান সমান হয়, তবে লব্ধি ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, তবে লব্ধি অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা, আমি আস্তে আস্তে প্রমাণ করো। দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তবে লব্ধি যে ভেক্টরটা, তা অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো কিনা? এবং আমরা সেটা আগে থেকেই জানি, দুইটা ভেক্টর যদি মান সমান হয়, লব্ধি তো মাঝখান দিয়ে যাবে। তো এটা জাস্ট প্রমাণ করতে হবে। হ্যাঁ জানো, তুমি যখন বলতে পারো না, আমরা জানি। প্রশ্ন তো হচ্ছে 3 মার্কের, প্রমাণ করতে বলছি এটা। হ্যাঁ আসতে পারে। তো ব্যাপারটা কি এরকম না যে আমার এই হচ্ছে, মান তো সমান হবে, এই যে দুইটা ভেক্টর রাখলাম যাদের মান সমান, লব্ধি যাবে একদম মাঝখান দিয়ে। এখন আমাকে সেটা প্রমাণ করতে হবে যে এই দুইটার মান যদি সমান হয়, এটাও যদি পি হয়, এটাও যদি পি হয়, তো লব্ধি যে আরটা আসবে, তার উৎপন্ন কোণ যে থিটা, আমাকে প্রমাণ করতে হবে সেই থিটা সমান হচ্ছে α/2। তাই তো? তাই- হ্যাঁ, কারণ থিটা থেকে অন্তর্ভুক্ত, খেয়াল করো থিটা কি লব্ধির কোণ পি এর সাথে না? তো মাঝখান দিয়ে যদি যায় লব্ধিটা, তাহলে তো অবশ্যই এই কোণটাও α/2, এই কোণটা α/2 হবে, সমান দুই ভাগে ভাগ করতেছে তো।
তো আমি যদি সূত্র যাই, খেয়াল করো, টেন থিটা সমান কি আসবে, এই যে এদিকে টেন থিটা সমান কি আসবে, কিউ সাইন আলফা। এখানে কিউ মানে কিউ ও পি, পি ও পি, সবই তো পি। তাই আমি বললাম এখানে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন এখানে তো উপরে নিচে পি পি কাটা যাবে, তাহলে থাকবে কি এখানে সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ আলফা। এখানে লিখলাম আমরা টেন থিটা। এখন উপরে আসো, সাইন আলফাকে কি লেখা যায়, সাইন টু ইন্টু আলফা বাই টু, টু সাইন থিটা কস থিটা সূত্র এখানে আসবে। তাই বলবো এখানে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। আর ওয়ান প্লাস কস টু থিটার সূত্র কি, টু কস স্কোয়ার থিটা, মনে আছে আশা করি, ত্রিকোণমিতি চ্যাপ্টার 7। তাহলে টু কস স্কোয়ার আলফা বাই টু। তাহলে উপরের কজ আলফা বাই টু নিচের কজ আলফা বাই টুকে কাটলে কজ আলফা বাই টু থাকবে, টু টু কাটা, উপরে থাকবে সাইন আলফা বাই টু, নিচে থাকবে কজ আলফা বাই টু। তাহলে প্রমাণে কি আসতো আমাদের এটা, টেন আলফা বাই টু। তো এখান থেকে বলতে পারি টেন থিটা যদি টেন আলফা বাই টু হয়, দেন থিটা উড বি আলফা বাই টু। প্রমাণ হয়ে গেল না? এটা যদি ফিজিক্সে না আসে, এটা তোমাদের ম্যাথের স্থিতিবিদ্যাতে তো আসতে পারে। তো এটা কিন্তু কোনোভাবেই ওয়েস্ট না, এটা পরীক্ষা কিন্তু এগুলো আসে প্রশ্ন। বুঝতে পারছো? ক্লিয়ার সবার এইটুকু? দেন আমরা এখন চলে যাব সাইন রুলে। এই টপিক দিয়ে যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এটা তো সবাই পড়ছো নাকি, মনে তো পড়ছো এটার কথা, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান টু বার ছিল পরিবৃত্তের বেশ, ওইটা লিখতে হবে না এখানে। এটা সবার মনে আছে না? ওকে। তো এখন আমরা একটা সামান্তরিকের সেট আপ রেডি করি। মনে করে বললাম, এই যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখানে আমরা বললাম লব্ধি হচ্ছে আর, লব্ধি হচ্ছে আর। এখানে আমরা আলাদাভাবে বললাম আর এর কোণ পি এর সাথে হচ্ছে এটা তো চিত্রটা খারাপ হচ্ছে দেখতে। এটা ঠিক আছে। আমি বললাম আর এর কোণ, লব্ধির কোণ পি এর সাথে হচ্ছে আলফা, আর কিউ এর সাথে কত, বিটা। এটা কিন্তু আরেকটা স্টাইলের প্রকাশ। লব্ধির কোণ পি এর সাথে কত, আলফা, কিউ এর সাথে কত, বিটা। এখন ভালো করে এই জায়গাটা খেয়াল করবা, এটা যদি বিটা হয় এটা কি হবে, একান্তর কোণ না? এটা বিটা হলে এটাও বিটা। এই কোণটা কি হবে একটু বলো তো, এই কোণটা কি হবে, এই যে এটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? যেটাকে লিখতে পারি আমরা পাই মাইনাস আলফা প্লাস বিটা। কারো কোনো আপত্তি আছে? নাই। যদি না থাকে আমরা তাহলে এখন আরেকটু কাজ করে ফেলি এখানে। এই হচ্ছে আমার ত্রিভুজ, আমি নাম দিয়ে দিলাম এটার এবিসি ত্রিভুজ। এবিসিডি সামান্তরিক ছিল, তার মানে বললাম এবিসি ত্রিভুজে, ত্রিভুজ এবিসিতে। দেখো আমি কি বলতে পারি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের অনুপাত না, সাইনের সমানুপাতিক না? তো আমি কি লিখবো এখানে, পি ডিভাইডেড বাই কি আসবে বলো, পি ডিভাইডেড বাই কি আসবে, এই সূত্র খেয়াল করো, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, সেই জায়গা থেকে বলো পি বাই কি আসবে, সাইন বিটা। এখানে কিন্তু বিটা, সি তো না, আমি তো নাম দিছি এখানে আলাদাভাবে। পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন কি আসবে, কিউ কোনটা, এই যে এটা কিউ হইলে কি এটাও কিউ না, সাইজে সাইজে তো এটাও কিউ, তাহলে কিউ বাই কি আসবে, সাইন আলফা, সমান আর ডিভাইডেড বাই কি আসবে বলো তো, আর ডিভাইডেড বাই কি আসবে, সাইন এটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই যে এটা আসবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। সবাই কি বুঝছো? এখন সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই, আমরা এটাকে ডিরেক্ট আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বলেই চালাই দিতে পারি। এটা এখানে সেম সেম বসাই দিই। এখন দেখো এখান থেকে সূত্র কি যা দাঁড়াবে, এখান থেকে সূত্র দাঁড়াবে এটা পি সমান, এই যে সাইন বিটাকে এই পাশে নিয়ে যাও, এই যে এটার সাথে এটাকে কম্পেয়ার করতেছি আমরা, কি লেখা যায়, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর কিউ সমান কি লেখা যায়, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই সূত্র কি তোমরা আগে পড়ছো?
আগে পড়া হয়েছে এই সূত্র? পড়া হয়েছে? পড়ছো? এটা মনে রেখো, এটা যে কোনো সময় পরীক্ষায় একটু যদি পেঁচায় ম্যাথ আসে এই সূত্রটা খুব বেশি কাজে লাগে। পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এবং এই সূত্র আমি স্থিতিবিদ্যার অনেকগুলো ম্যাথ লামের উপপাদ্য বাদ দিয়ে এটাতে সলভ করে ফেলতে পারবো। মানে এটা ইউজ করতে পারলে তোমার অনেক কাজ কমে যায়। এই ম্যাথগুলা কিন্তু ভেক্টরের কনসেপ্ট, তো স্থিতিবিদ্যায় গিয়ে অনেক ভালো কাজে লাগবে। তাহলে প্যাটার্নটা মনে রাখবা, যখন পি বললাম তখন কোন লিখছি কার সাথে একটা? কিউ এর সাথে একটা। আর যখন কিউ বলছি তখন কোন লিখছি? পি এর সাথে একটা। আর নিচে তো দুইটাতেই সেম আছে। আমি যদি আলাদাভাবে এখন সামান্তরিক না বানাই দেখাই, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে একটা ভেক্টর আর, এটা হচ্ছে একটা ভেক্টর আর, তার এদিকে হচ্ছে একটা উপাংশ, এইদিকে হচ্ছে তার আরেকটা উপাংশ। এই যে এটা একটা, এটা আরেকটা। তো এটার নাম দিলাম আমি পি, এটার নাম দিলাম আমি কিউ। এই যে সবাই এদিকে মনোযোগ দাও, এটা বললাম আর। তো আর এর পি এর সাথে কোণ কত? আলফা। কিউ এর সাথে কোণ কত? বিটা। এখান থেকে তোমাকে পরীক্ষায় কি দিবে একটু বলি। পরীক্ষায় তোমাকে আলফার মান দিবে, বিটার মান দিবে, এবং আর এর মান দিবে, দিয়ে বলবে পি এর মানটা বের করো। কিভাবে বের করবা? পি সমান কি আসবে বলো তো? পি সমান কি হবে? আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তুমি এই সূত্র ছাড়া এই ম্যাথটা করতে গেলে তোমার অনেক সময় লাগবে, একটু কঠিন মনে হবে। এটা থাকলে সহজে করে ফেলতে পারবা। কিউ সমান কি লেখা যায়? আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন এটাকে একটা মানওয়ালা প্রশ্ন ইমাজিন করো। আর এর মান বললাম 20, আলফার মান বললাম 30, বিটার মান বললাম 45, তারপরে বললাম পি এর মান কত নিচের কোনটা। তুমি একবারে এই সূত্র দিয়ে করে ফেলতে পারতেছো। ঠিক আছে, আমি বললাম এখানে পি এর মান যদি আমি বের করতে চাই, আর এর মান বললাম 20, আলফার মান বললাম মনে করো, আলফার মান তো একটু বড় মনে হচ্ছে, 45 বললাম এটাকে, আর এটাকে বললাম আমরা 30 ডিগ্রি। এখন তুমি এটাকে সলভ করে পি এর মানটা বের করতে পারবা আশা করি। আর এর মান কত? 20, 20 সাইন কত? 30 ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি। বাকিটাকে ক্যালকুলেটর থেকে সলভ করা যাবে না? আর এখানে কি আসবে? আর সাইন 20 সাইন, এই যে এটা 45 ডিভাইডেড বাই সাইন 75। সবাই কি বুঝছো? বুঝছো তো? এখন দেখো, যদি কোনো ভাবে আলফা আর বিটার যোগফল কত আসে, তোমরা কি টায়ার্ড হয়ে গেছো নাকি? 5টা 1 বাজে তো মাত্র। ক্লাস শুরু হয়েছে কয়টায়? ক্লাস শুরু হয়েছে কয়টায় তোমাদের? 3টায় শুরু হয়েছে এক্স্যাক্টলি। ও, 2 ঘন্টা হয়ে গেছে। মাঝখানে তো একবার নামাজ পড়ে আসলাম, আধা ঘন্টা তো গেল। তাহলে এই টপিক শেষ করে দিচ্ছি, তারপরে এটা শেষ করি, দাঁড়াও এই পার্টটা শেষ করি। যদি কোনোভাবে এমন হয় যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা, ওই যে পি আর কিউ এর সাথে আলাদা আলাদা ভাবে কোণ না আলফা বিটা, যদি এমন হয় আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি ব্যাপারটা এরকম না যে এই কোণটা আর এই কোণ, এই যে এই কোণ আর এই কোণের যোগফল কত এখন হয়ে গেছে? 90, তাই না? এটা এটার যোগফল 90 যদি হয়, আমি তো পি কিউ নাম দিচ্ছি এখানে, আর এখানে থাকলো, এক্ষেত্রে আমি যদি ওই সূত্র ফলো করি দেখো তো আনসার কি আসে? পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই কি সাইন 90 হয়ে গেল না? আলফা হলো যেটা তো 90 হয়, সাইন 90 মানে কত? 1। তাহলে এখানে কি আসবে? পি সমান আর সাইন বিটা। অনুরূপভাবে কিউ সমান কি আসবে? আর সাইন আলফা, নাকি? কিউ সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90 মানে 1। তাহলে এই লিখতে পারি এখানে কিউ সমান আর সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা দেখো, যেহেতু আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, আমি কি এখানে বিটার জায়গায় কি লিখতে পারি বলতো? 90 মাইনাস আলফা। তাহলে সাইন 90 মাইনাস আলফা মানে কত? কজ আলফা। আমি লিখবো এখানে পি সমান আর কজ আলফা, এটা হচ্ছে আমাদের পি এর মান। কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। এই সূত্র কি আমাদের সবার মুখস্থ না? তুমি এই শব্দ করতেছো কেন? এটা দেখো আমি শেষ করে দিচ্ছি তো। পি সমান কি আর কজ আলফা, কিউ সমান কি আর সাইন আলফা, এটাকে আমাদের পরিচিত সূত্র না? এই দুইটাকে আমরা পরস্পর কি বলি? এরা পরস্পর কি? এরা হচ্ছে পরস্পর লম্বাংশ, কারণ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। যখন দুইটা উপাংশ পরস্পর লম্ব তখন তাদেরকে আমরা কি বলি? লম্বাংশ। তাই আমি বলবো এখানে পরস্পর লম্ব উপাংশকে লম্বাংশ বলা হয়। এই সূত্র সবাই চেনো তো নাকি? আর কজ আলফা আর সাইন আলফা। তাহলে এখন তোমাকে যদি বলা হয়
নর্মালি ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু এটা নিয়েই কাজ করবো, তাই না? তো আমাদেরকে যদি এখন বলি এইভাবে, তোমাকে আমি এটার সাথে কোণ বললাম, এটা যদি আর হয় এটা কি হবে বলো তো? এটা কি হবে? যেদিকে কোণ সেদিকে কি থাকবে? কস থিটা। আর তার সাথে লম্ব দিক অটোমেটিক্যালি আমরা কি বলবো? কত? সাইন থিটা। এগুলো আমরা মনে রাখবো। আমাদের আর দুইটা কোণ দরকার নাই, যদি লম্বভাবে থাকে দুইটা ভেক্টর, উপাংশ দুটো যদি পরস্পর লম্ব থাকে, একটার সাথে কোণ জানা থাকলেই আমার চলবে। কারণ একটা যদি আর কস থিটা হয়, এটা হচ্ছে আর সাইন থিটা, এটা মাথায় রাখলাম। যার সাথে কোণ সেদিকে কস, অন্য দিকেরটা হচ্ছে, তার সাথে লম্ব দিকে হচ্ছে সাইন থিটা, লিখে রাখো। যার সাথে কোণ, না, ভুলেও এই মূর্খতা করবা না। যে মূর্খতা যে তোমাদের শিখাইছে সে তোমাদের সাথে ধোঁকাবাজি করছে। দেয়ার ইজ নাথিং কল্ড আনুভূমিক দিক। যেটা ব্যাপার সেটা হচ্ছে কোন কার সাথে নিছি আমরা। তো যার সাথে কোন সেই দিকে কজ, ঠিক আছে? যার সাথে কোন সেই দিকে কজ, এবং তার সাথে লম্ব দিকে হচ্ছে সাইন। যার সাথে কোন সেদিকে কজ, তার সাথে লম্ব দিকে সাইন। তোমাদেরকে খুশি করা খুব সহজ। আন্দাজে মান্দাজে সূত্র সরকার শিখিয়ে দিলে তোমরা খুব খুশি হও। যেই দিকে লম্ব সেই দিকে এসে ভাবে যাবে কথাবার্তা। ওই যে যেদিকে কি জানি আরো কত কত নাটক আছে দেখছি আমি অনলাইনে। বুঝছো? যার সাথে কোন সেই দিকে কজ। এখন ভালো করে এই যে অমি তুমি খেয়াল করো, আমি যদি র্যান্ডমলি তোমাকে বলি এই যে এদিকে খেয়াল করো এখন, আমি বললাম এটা হচ্ছে আমার একটা ভেক্টর 20, বললাম এই দিকে কোন হচ্ছে থিটা, তাহলে এই বরাবর উপাংশ কত হবে? হ্যাঁ, তুমি এইদিকে দেখলে কি এটাকে সাইন বলে দিবা? এদিকে দেখলেই সাইন না, কিন্তু এটা হচ্ছে কত? 20 কস থিটা, নট সাইন থিটা। আর এইটার সাথে লম্ব দিকেরটা হচ্ছে 20 সাইন থিটা। এটা যাতে কোনো সময় মাথা থেকে না যায়, যেদিকে কোন সেদিকে কস, তার সাথে লম্ব দিকে সাইন। ক্লিয়ার? ক্লাস আজকে এটুকুই থাকবে। সবাই কি বুঝছো? কয় পাতা পড়লা আজকে? মাত্র 9 পাতা, 9 পেজ। তোমরা অনেক আগে মনে ভেক্টর পড়ছিলে নাকি? অনেক কিছু মনে ভুলে গেছো? নেক্সট ক্লাসে আইসাই পরীক্ষা দিবা। আজকে পরীক্ষা নিতে ভুলে গেছিলাম। ভেক্টরটা বাসা থেকে পড়ে আসবা, পুরোটা তোমরা পড়ে আসবা, আজকেই পড়ে আসার কথা তোমাদের। হ্যাঁ, বৃহস্পতিবার তো পরীক্ষা। কিভাবে নিব? নির্বাচনের আগের দিন না? নির্বাচনের দিন? তো ভোট দিয়ে এসে পরীক্ষা দিবা নাকি? দিতে চাইলে দিতে পারো আইসা। মনে তো হয় না। না, দিতে পারবা না। আমার আমার মিটারের বিল আছে 30 টাকার, আর বিল ঢোকানো যাচ্ছে না টাকা। কিছু করার নেই, এমনিতেই অফ দেয়া লাগবে ক্লাস। আচ্ছা, তোমাদের ম্যাথ ক্লাস কি ফিজিক্সের সাথে থাকবে নাকি অন্যদিন ম্যাথ আলাদাভাবে করবা? সাথে থাকলে ভালো না? ঠিক আছে।